আড্ডা আলাপে ইউরোপের ইতিহাস আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসিবুর রহমান। আমরা আজকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু করে সমগ্র ঊনবিংশ শতক জুড়ে যে ধারণাটি ইউরোপকে আন্দোলিত করেছিল এবং প্রভাবিত করেছিল, সেরকম একটি ধারণা হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। এই ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ শুধু ইউরোপকে নয়, সমগ্র বিশ্বকে সামন্ততন্ত্রের অভিশাপ থেকে মুক্ত করে আধুনিক যুগে পদার্পণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকের এই আলোচনায় আমার সাথে আছেন তানজিলা নিতু, সাথে আছেন আবু রায়হান। আমরা এখন জাতি বা জাতীয়তাবাদ এই বিষয়টা কি, এ সম্পর্কে রায়হানের কাছ থেকে একটু জানব। ধন্যবাদ হাসিব ভাই। যখন নির্দিষ্ট ভূখণ্ডে একই সংস্কৃতি এবং ঐতিহ্য এবং ভাষার অধিকারী কিছু জনগোষ্ঠী, যারা নিজেরাই নিজেদেরকে শাসন করতে চায়, যারা বাইরের কেউ শাসন না করুক এটা চায়, এই যে এটা কি ওই জনগোষ্ঠীকে বলে জাতি। জনগোষ্ঠীটা জাতি। ওকে। আর যখন এই যে ঐক্যে থাকার একটা ধারণা বা মনোভাব এটাকে বলে হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদে তিনটা ঐতিহাসিক প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক প্রেক্ষাপট তো প্রথমটা হচ্ছে হিরোইক পাস্ট। একটা জাতির হিরোইক পাস্ট তার জাতীয়তাবাদের ক্ষেত্রে খুব বেশি অনুপ্রেরণা দেয়। বীরত্বপূর্ণ যে ইতিহাস বা ঐতিহ্যটা। হ্যাঁ, ওকে, জি। আর দুই নম্বরটা হচ্ছে গ্রেট মেন, অর্থাৎ একটা জাতির কিন্তু প্রত্যেকটা জাতির কিন্তু কিছু কিছু আইকনিক ফিগার থাকে, যারা লিডার, ন্যাশনাল লিডার, আইকনিক লিডার। আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখানে বঙ্গবন্ধুর নামটা বলতে পারি। জি, বঙ্গবন্ধুর নাম বলতে পারি, প্রীতিলতা পোদ্দার বলতে পারি। জি। তারপরে হচ্ছে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে গ্লোরি, অর্থাৎ একটা জাতির পূর্বের যে গৌরবোজ্জ্বল অধ্যায়, সেগুলো কিন্তু জাতীয়তা বোধের ক্ষেত্রে বা জাতীয়তা বোধ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা অনুপ্রেরণা যোগায় আর কি। তো জাতীয়তাবাদের প্রধান চারটে যে হচ্ছে পারপাস, জাতীয়তাবাদী আন্দোলন মানে আমি কেন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, সেটা প্রধান চারটে পারপাস হচ্ছে, প্রথম হচ্ছে অটোনমি, স্বায়ত্তশাসন যেটা বলে। সেকেন্ড হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি, অর্থাৎ আমার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে, আমি জাপানিজ কি আমি বাঙালি কি আমি ইন্ডিয়ান, পাকিস্তানি, এরকম একটা। তিন নম্বর হচ্ছে সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণ। চার নম্বর হচ্ছে সলিডারিটি, যেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ সলিডারিটি না থাকলে কিন্তু একটা জাতি কিন্তু গড়ে উঠতে পারবে না। আচ্ছা, এখন এই যে জাতীয়তাবাদের কিছু এলিমেন্ট আছে। এলিমেন্টগুলোর মধ্যে হতে পারে কমন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, কমন রিলিজিয়ন থাকতে পারে, কমন রেস থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল ইউনিটি থাকতে পারে। যেমন জিওগ্রাফিক্যাল ইউনিটির ভিতরে পড়ে গেছে বলেই কিন্তু মারমা, চাকমা বা যে হচ্ছে আদিবাসী আছে আমাদের দেশে, তারা কিন্তু এখন কিন্তু তারা বাংলাদেশি, কারণ তারা মানে জিওগ্রাফিক্যাল ইউনিটির ভিতরে পড়ে গেছে। ইকোনমিক্যাল ইউনিটি থাকতে পারে, তারপরে হচ্ছে সিঙ্গেল কনস্টিটিউশন বা মোড অফ গভর্নমেন্ট এটা থাকতে পারে। তবে সবগুলো এলিমেন্টই গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে সব জাতি গঠনের সব এলিমেন্ট কাজে লাগে না, কিছু মানে একটা জাতি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে রায়হান যেটা বলতে চাচ্ছে যে রায়হান অনেকগুলা এলিমেন্টের কথা বলেছে যেগুলো জাতীয়তাবাদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু আমরা আধুনিককালে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যখন পাকিস্তান ছিলাম তখন দুই অংশে একই ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে, আমরা যদি পাকিস্তান গঠনের পূর্বের অবস্থায় দেখি যে 1947-এ সমগ্র ভারতবর্ষ হলো ব্রিটিশ সরকার থেকে। না, আমরা ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধর্ম কোনো ক্ষেত্রে জাতীয়তাবাদে গঠনে কাজ করে, আবার কোনো ক্ষেত্রে করে না। যেমন পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে। আবার দেখো ভারতের ক্ষেত্রে এখানে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ, অনেকগুলা ভাষা, প্রায় 35টার মতো ভাষা, তবুও কিন্তু তারা একটি নিজেদেরকে জাতি মনে করে এবং একটা সুসংগবদ্ধ দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। যাই হোক, এই পর্যায়ে আমি নিতুর কাছ থেকে জাতীয়তাবাদের উৎস এবং বিকাশ সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, জাতীয়তাবাদের যে বিষয়টা, প্রথমেই বলবো যে জাতীয়তাবাদ হলো একটা মানসিকতা, একটা চেতনা এবং একটা অনুভূতি, যা সবাইকে একত্রিত থাকতে অনুপ্রেরণা যোগায়। এখন এটা যে ধারণা, এই ধারণাটা
আঠারোশো শতকের মধ্যবর্তী পর্যায়ের পরেই মানুষের মধ্যে একটা কনসেপ্ট হিসেবে আসে। তবে এর আগে এইটি কনসেপ্ট হিসেবে ছিল না, মানুষের মধ্যে জাতীয়তাবোধ ছিল, কিন্তু মানুষ বিভিন্ন স্বাধীনতা সংগ্রাম করেছিল, কিন্তু তারা যে এক হয়ে একক রাষ্ট্রের হয়ে যে সংগ্রাম সেটা করেনি। 1800 শতকের মধ্যবর্তী পর্যায়ে যদি আমরা ইউরোপিয়ান ম্যাপটা দেখি, মানচিত্রটা দেখি, তাহলে সেই সময়টা আমরা কোনো জাতিরাষ্ট্র পাবো না। তবে সেই সময়টায় রাষ্ট্রগুলো অ্যাকচুয়ালি সেই সময়টা হলো বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল, বিভিন্ন সামন্ততান্ত্রিক যে রাজ্যগুলো, সামন্ততান্ত্রিক রাজ্য ছিল, সাম্রাজ্যে বিভক্ত ছিল। তারা হলো একেবারে স্বাধীন ছিল, তবে হলো রাজ্য, তারপর হলো ক্যান্টন, এভাবে বিভক্ত ছিল। এই সময়টা আমরা হলো সমাজে দুটো শ্রেণী দেখতে পাই, একটা হলো অভিজাত এবং দ্বিতীয়টি হলো কৃষক। এদের মধ্য দিয়েই যখন হলো 18 শতকের মধ্যবর্তী পর্যায়ে শিল্প বিপ্লব হয়, সেই সময়টা হলো আরেকটি নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব হয়, যাদেরকে আমরা মিডল ক্লাস বলতে পারি অথবা মধ্যবিত্ত শ্রেণী। মিডল ক্লাস বলতে আমরা অ্যাকচুয়ালি বণিক শ্রেণী, তারপর হলো বিভিন্ন প্রফেশনালস যেমন টিচার, ডক্টর, তারপর হলো বিভিন্ন কারিগর, এদেরকে বলতে পারি, এরা অন্তর্ভুক্ত ছিলেন। এদের মধ্যে প্রথমত জাতীয়তাবাদ অথবা নেশন ইউনিটির যে বিষয়টা ওটা আসে। এর আগে কখনো একটা রাজ্যের মধ্যে যদি, একটা সাম্রাজ্যের মধ্যে যদি বিভিন্ন ধরনের ভাষাগোষ্ঠী থাকে, বিভিন্ন শ্রেণী থাকে, তখন যে এর মধ্যে দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে, এই ধারণাটা তাদের মধ্যে আসেই। যে তখন তো আসলে সামন্ততন্ত্রের বেড়াজালে তারা আবদ্ধ, তাদের তো এই ইউনিটি অর্থাৎ একটা ব্রড চিন্তা করার মতো পরিস্থিতি তখন ছিল না আর কি। যেমন আমরা যদি জার্মানের হ্যাবসবার্গ ডাইনেস্টির হ্যাবসবার্গ এম্পায়ারের কথা বলি, তারা হলো অস্ট্রিয়া হাঙ্গেরিয়াকে কেন্দ্র করে শাসন করতো। তো তাদের ওখানে দেখা যেত যে এক এক অঞ্চলে এক এক ভাষা এবং হলো এক এক জায়গায় এক এক ধরনের মানুষ বাস করে, যা তাদের মধ্যে কখনো একটা ইউনাইটেড আইডেন্টিটি অথবা নেশন আইডেন্টিটির যে বিষয়টা, একক পরিচয়ের যে বিষয়টা, তা তাদের মধ্যে কখনো প্রমোটই করেনি, এবং পলিটিক্যাল যে ইউনিটির বিষয়টা তাদের চিন্তাও আসেনি। তো আমরা দেখতে পাই যে জাতীয়তাবাদের প্রথম অভিব্যক্তিটা আসে হলো ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব 1789-এর মধ্য দিয়ে। এখানে আমরা দেখতে পাই যে 1789 সালে যে ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়, এটা কিন্তু ফ্রেঞ্চ জাতি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্যই করেছিল। তারা স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্র থেকে মুক্তি পেতে চেয়েছিল। এই জন্যই তারা চেয়েছিল যে বুরবন যে সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যের পতন হোক। তারা হলো বিদ্রোহ শুরু করেছিল এর বিরুদ্ধে, বুরবন ডাইনেস্টির পতনের জন্য বিদ্রোহ শুরু করে, এবং সর্বশেষে আমরা দেখতে পাই যে বুরবন ডাইনেস্টির পতন হয় এবং জনগণের হাতেই হলো ক্ষমতার হস্তান্তর ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে। হ্যাঁ, তো এই সময় ফ্রেঞ্চরা জাতীয়তাবাদ বলতে হলে একটা জাতি গড়ে তোলার জন্য, একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য যে বিভিন্ন স্টেপস লাগে সেসব মানে, যেমন হলো একটা জাতীয় পতাকা, তারপর হলো একটা সংবিধান, একটা ন্যাশনাল অ্যাসেম্বলি, বিভিন্ন স্টেট থেকে তারা হলো স্টেট জেনারেল নির্বাচন করে তারা একটা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করে। তার সাথে সাথে তারা হলো বিভিন্ন যে কোর্ট ছিল ওইসবের লোক অ্যাবলিশ করে। যাই হোক, আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাই যে ফ্রান্সে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়, এবং আমরা যদি ঠিক 10 বছর পর ফরাসি বিপ্লবের 10 বছর পর যাই, যখন হলো নেপোলিয়ন বোনাপার্ট হলো ফ্রেঞ্চ আক্রমণ করে এবং তিনি এটা জয় করেন, তিনি কিন্তু 1804-এ আরেকটি রাজবংশের সূচনা করেন। এই রাজবংশের মাধ্যমে তিনি কিন্তু আবার মোনার্কি অথবা রাজতন্ত্রের সূচনা করেছিলেন ঠিকই, এবং তিনি এই রাজবংশ তার শাসনকালকে, শাসন ব্যবস্থাকে দৃঢ় করতে তিনি হলো দ্য সিভিল কোড অফ 1804 অথবা হলো নেপোলিয়ন কোড। আমি এখানে জানতে চাচ্ছি যে এই যে কোড চালু করলেন নেপোলিয়ন, এটা কিভাবে জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল? আচ্ছা, এই বিষয়টা আমরা জানতে হলে আমাদেরকে আগে দেখতে হবে যে নেপোলিয়ন কিসব কোড এনেছিলেন। নেপোলিয়নের কোডগুলোর মধ্যে ছিল হলো, যেমন হলো
তিনি হলো গিল্ড রেস্ট্রিকশন যেগুলো ছিল ওগুলো অ্যাবলিশ করে, মানে হলো রদ করেন, রহিত করেন, এবং তার সাথে সাথে যে ফিউডাল সিস্টেম ছিল, সামন্ততন্ত্র সামন্ততন্ত্র। এবং হলো ভূমিদাস, তাদেরকে মুক্ত করে দেয়। এবং এর সাথে সাথে তিনি হলো জাতির মধ্যে যে জন্মসূত্রে যে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন হলো ইকুয়াল রাইটস, তারপর প্রপার্টি গ্রহণ করা যে বিষয়, মানে আইনের অধিকার, চোখে সকলের সমান অধিকার, সকলের সমান, এই বিষয়গুলোকে তিনি নিশ্চিত করেন আইনের মাধ্যমে। এবং তিনি হলো যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেন। দেখা যায় যে এই সময় রেলওয়ে যোগাযোগের মাধ্যমে, মানে রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণ, এগুলো হলো বণিক শ্রেণীর মধ্য দিয়ে আসে। তারা ভাবতে থাকে যে আমরা কেন না একটা একক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলি, যেখানে হলো একটা একক মুদ্রা থাকবে, একক পরিমাপ নীতি থাকবে। তাদের মধ্যে এইসব আসে। তো আমরা বলতে পারি নেপোলিয়ন কোড কীভাবে জাতীয়তাবাদের বিকাশ করে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে 1800 শতকের মধ্যবর্তী অংশেও মানুষের মধ্যে একটা একক যে জাতি গঠনের ছিল না, চিন্তা, এটা ছিল না। সেখানে আমরা কিন্তু এখানে এই পর্যায়ে দেখতে পাচ্ছি নেপোলিয়ন কোডের যে অধীনে যে একটা বিশাল সাম্রাজ্য বা একটা বিশাল এলাকায় একই ধরনের শাসন, একই ধরনের যোগাযোগ ব্যবস্থা, মূলত এই ধরনের শাসন ব্যবস্থায় কিন্তু জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একদম। কিন্তু আর কি কি ঘটনা আছে যেটা আমাদের জাতীয়তাবাদের বিকাশকে সহায়তা করেছিল? আর এরপর আমরা যে ঘটনাকে সংযুক্ত করব সেটা হলো নেপোলিয়নের পতন। এটি হলো জাতীয়তাবাদ গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখতে পাই যে নেপোলিয়ন যখন 1815 দিকে দ্য ব্যাটল অফ ওয়াটারলুর মধ্য দিয়ে ইউরোপিয়ান যে গ্রেট পাওয়ার্স ছিল, বলতে হলো ব্রিটেন, ক্রোয়েশিয়া, তারপর হলো অস্ট্রিয়া এবং হলো রাশিয়া, এই 4টা দেশ সম্মিলিতভাবে নেপোলিয়নকে পরাজিত করে। তারা হলো মূলত হলো কনজারভেটিজম, এই ধারণার দ্বারা প্রভাবিত ছিল। এবং তুমি যে রাষ্ট্রগুলোর কথা নাম বললে সেগুলো কিন্তু তখন ওই রাজতন্ত্র বিদ্যমান ছিল। হ্যাঁ, যেমন রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, আর একটা কি ছিল জানি? ইংল্যান্ড না, ব্রিটেন, ইটালি ছিল, রাশিয়া, তারপর ব্রিটেন, অস্ট্রিয়া আর হলো ক্রোয়েশিয়া। হ্যাঁ, তখন কিন্তু জার্মান না, জার্মান ক্রোয়েশিয়া না। বা প্রাশিয়া যেটাকে বলা হয়। হ্যাঁ, ওকে। তো এদের মধ্যে যে রাজতন্ত্রটা বিরাজমান ছিল, এরাই আবার চাচ্ছিল যে এই কনজারভেটিজম ধারণাটা বলতে আমরা যা বুঝাই, যে হলো মানে ট্র্যাডিশনাল যেসব প্রতিষ্ঠান, বলতে হলো মোনার্কি, তারপর হলো চার্চ, এইসবকে আবার হলো যে সামাজিক শ্রেণীগুলো ছিল এগুলো আবার পুনরুদ্ধার হোক। এই ধারণায় প্রভাবিত হয়ে তারা কিন্তু দ্য ট্রিটি অফ ভিয়েনা করে। এবং এদের মধ্যে কিন্তু একটা অ্যালায়েন্স ছিল, দ্য হ্যাঁ। হোলি অ্যালায়েন্স সম্ভবত। হ্যাঁ, এই তারা একে অপরকে সাপোর্ট, আমরা হ্যাঁ, support পরবর্তী দেওয়ার জন্য। যুদ্ধ গুলো যখন হয় আমরা দেখি যে তারা একে অপরকে সমর্থন করছিল, সহযোগিতা করছিল। তো ট্রিটি অফ ভিয়েনা যে বিষয়টা ছিল যে তারা কিন্তু বুরবন ডাইনেস্টির আবার পুনরুদ্ধার করে। হ্যাঁ, পুনর্প্রতিষ্ঠা যেটা, যা হলো ফ্রেঞ্চবাসী কখনোই চায়নি। কারণ হলো ফ্রেঞ্চবাসী কিন্তু 1789 সালের যে ফরাসি বিপ্লব ছিল এর মধ্য দিয়ে কিন্তু তারা দ্য ফার্স্ট রিপাবলিক যেটা ছিল, যে তারা কিন্তু প্রজাতন্ত্র গঠন করে ফেলেছিল। আর সেখানে আমরা 1815 দিকে পাচ্ছি যে দ্য ট্রিটি অফ ভিয়েনার মধ্য দিয়ে বুরবন ডাইনেস্টির আবার আসে। এই সময়টায় দ্য ট্রিটি অফ ভিয়েনার মধ্যে আমরা দেখতে পাই যে তারা মধ্য দিয়ে দেখতে পাই যে এই যে গ্রেট পাওয়ার্সরা ছিল তারা হলো এক প্রথম জাতীয়তাবাদকে ধ্বংস করতে ধ্বংস করতে চাচ্ছিল। তারা মানুষের মধ্যে হলো স্বৈরাচারী আচরণ শুরু করে। এই বিষয়টাই হলো, এই ঘটনাটাই হলো মানুষকে খুব প্রভাবিত করা শুরু করে, যে তারা চাচ্ছিল যে নিজেদের যে সত্য ঘটনা ওইসব হলো সংবাদ মাধ্যম অথবা কবিতা অথবা সাহিত্যের মাধ্যমে প্রকাশক যা হলো নিয়ন্ত্রণ করছিল হলো এই গ্রেট পাওয়ার্সগুলো। যার ফলে আমরা দেখতে পাই যে আমরা কিছু সিক্রেট সোসাইটি গড়ে ওঠে। বিদ্রোহীরা হলো এই সিক্রেট সোসাইটি গড়ে তোলে, কারণ হলো তারা যেন জাতীয়তাবাদের চেতনাটাকে অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এবং আমরা যদি এই যে
এই ঘটনা প্রবাহগুলোই হলো মানুষের মধ্যে জাতীয়তাবাদের উত্থানে? চেতনা উত্থানে আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1830 থেকে 1848 সালে এর প্রতিফলনগুলো আমরা দেখতে পাই, যে তারা বিভিন্ন বিদ্রোহ, যেমন হলো আমরা 1830-এর দিকে জুলাই রেভলিউশন অথবা জুলাই বিদ্রোহ দেখতে পাই ফ্রান্সে, 1848-এর দিকে ফেব্রুয়ারি বিপ্লব, তারপর 1821-এর দিকে হলো গ্রিসে অটোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে হলো বিদ্রোহ ঘটে, বিদ্রোহ স্বাধীনতা শুরু যুদ্ধ। হয় এবং যেটা সমাপ্তি ঘটে হলো 1832-এর দিকে। আচ্ছা। আমরা যদি জুলাই রেভলিউশনের কথাটা মানে বিষয়টা দেখি, এর মাধ্যমে কিন্তু ফ্রান্সে হলো কনস্টিটিউশনাল মোনার্কির সূচনা হয় এবং হলো লুইস ফিলিপ যিনি ছিলেন তাকে হলো কনস্টিটিউশনাল মোনার্কি হেড হিসেবে নির্বাচন করা হয়। এই জুলাই রেভলিউশনটা হলো পার্শ্ববর্তী দেশ বেলজিয়ামকে প্রভাবিত করেছিল। তাদের মধ্যে হলো জাতীয়তাবাদে তারা হলো উদ্বুদ্ধ হয়ে তারা হলো বিদ্রোহ শুরু করে এবং হলো তারা শেষ পর্যন্ত হলো নেদারল্যান্ড, দ্য কিংডম অফ নেদারল্যান্ড থেকে আলাদা হয়ে যায়। আমরা এর ফলাফল এভাবেই দেখতে পাচ্ছি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা যদি নিতুর কথার সারমর্ম বলি তাহলে বিষয়টা হচ্ছে যে 1789 সালে ফ্রান্স রেভলিউশনের মধ্য দিয়ে জাতীয়তাবাদের বিকাশ ঘটলো এবং নেপোলিয়নের যে কোড ছিল বা আইন ছিল সেটার মাধ্যমে এটা আরও সুসংহত হলো। কিন্তু নেপোলিয়নের পরাজয়ের পর যখন প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলো তাদের নিজেদের মধ্যকার হোলি অ্যালায়েন্স গঠন করলেন ম্যাটারনিকের নেতৃত্বে, এবং এই হোলি অ্যালায়েন্স বা ম্যাটারনিক এই জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য বা সংকুচিত করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বা দমনমূলক ব্যবস্থা নেয়। কিন্তু এতেই কিন্তু একটা বিপরীত ঘটনা ঘটে গেল। অতিরিক্ত দমন পীড়নের ফলে তাদের মধ্য থেকে কতগুলো সিক্রেট সোসাইটির উত্থান হলো, যে সিক্রেট সোসাইটিগুলোই পরবর্তীতে জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো এই হলো আমাদের মোটামুটি জাতীয়তাবাদ বিকাশের আলোচনা। এবার আমরা রায়হানের কাছ থেকে এই যে জাতীয়তাবাদ বিকাশ, এটার ব্যবহারিক ফলাফলটা জানতে চাই, যে এটা কোন কোন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখেছিল। আপনি যেটা বলছিলেন যে সিক্রেট সোসাইটি তৈরি হলো আর কি, যে বেশি দমন নিপীড়নের ফলে আসলে যে বা ওই ওয়েস্টার্ন ইউরোপে সিক্রেট সোসাইটি গঠন হলো, তারই প্রেক্ষাপটে হচ্ছে গুসিপে ম্যাজিনি সে ইয়ং ইটালি প্রতিষ্ঠা করলো। ম্যাজিনি, ম্যাজিনি ইয়ং ইটালি বা ম্যাজিনি, ওকে। হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে হচ্ছে 1848 সালে আমরা দেখতে পাই যে হচ্ছে জার্মান যে বিভিন্ন অংশে বিভক্ত ছিল তারা এক হতে চাচ্ছে, তারা ইউনাইটেড হতে চাচ্ছে। কিন্তু ওই যে ডাইনেস্টি, যে শাসক এবং মিলিটারি তাদের সাথে পেরে উঠছেন, সেক্ষেত্রে প্রাশিয়া এগিয়ে আসে। এখানে প্রাশিয়ার দুই শ্রেণীর লোক এগিয়ে আসে। একটা হচ্ছে যে ল্যান্ড ওনার্স, যাদেরকে জাঙ্কার্স বলা হয়, আর দুই নম্বর হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বেশি অবদান রাখে হচ্ছে অটো ভন বিসমার্ক। হ্যাঁ, এদের সম্মিলিত প্রয়াসে জার্মানি ইউনাইটেড হওয়ার দিকে, অর্থাৎ জার্মানি জাতি হিসেবে গড়ে ওঠার দিকে এগিয়ে যায়। তবে এই যে জার্মানি কিন্তু 1848 সাল থেকে ওই যে 1871 সালে কিন্তু ওরা হচ্ছে জাতি হিসেবে মোটামুটি গড়ে ওঠে। মোটামুটি তারা কিন্তু ইউনিফিকেশন অফ জার্মানি, এটা করতে গিয়ে কিন্তু তারা বেশ কয়েকটা যুদ্ধের সম্মুখীন হয়েছিল। অস্ট্রিয়ার সাথে সংযুক্ত করতে চাই যে তাদের যুদ্ধটা ছিল হলো 7 বছরে। তারা অস্ট্রিয়া, ডেনমার্ক এবং ফ্রান্সের সাথে এই তিনটা শক্তির সাথে যুদ্ধ করে এবং শেষ পর্যন্ত 1871-এ জার্মানি স্বাধীন হয়। তবে এই স্বাধীনতার পূর্বে যেসব ঘটনার কালক্রমে তারা একটা স্বাধীন রাষ্ট্র পায়, সেটা আমি রায়হানের থেকে জেনে চাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে তারা মোটামুটি আর কি ওই যে মানে উইলিয়াম ফার্স্টের অধীনে তারা হচ্ছে জার্মানিকে একতাবদ্ধ হয়। এর ফলে আসলে তিনটে বিষয় খুব মানে পজিটিভ ধারণা নিয়ে আসে, যেটা হচ্ছে মডার্নাইজিং কারেন্সি, অর্থাৎ আধুনিক মুদ্রা ব্যবস্থা চালু হয়। তারপরে হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমের উন্নত হয়, আর হচ্ছে জুডিশিয়াল সিস্টেম ভালো হয়। এটা জার্মানির ক্ষেত্রে। এখন যদি আমি ইটালির দিকে যদি মুভ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইটালির মাত্র দুটো অঞ্চল, অর্থাৎ ওদের স্বদেশীয় রাজবংশ দ্বারা শাসিত হচ্ছিল, যেটা হচ্ছে স্যাভয় রাজবংশ। স্যাভয় রাজবংশের সার্ডিনি অঞ্চলে যেটা সেটা হচ্ছে বলে কিংডম অফ পিডমন্ট আর সার্দিনি। এই দুটো অঞ্চল শুধুমাত্র ইটালির
স্বদেশী যে রাজা সে শাসন করছে, কিন্তু ইটালির বাকি কিন্তু অংশটুকু ছিল অস্ট্রিয়ার আন্ডারে সম্ভবত। অস্ট্রিয়ার ছিল- সেন্ট্রাল পার্ট ছিল পোপের অধীনে। হ্যাঁ, হ্যাঁ, রোম অস্ট্রিয়ার- যেটা। হ্যাঁ, আমি যদি বলি অস্ট্রিয়ান এম্পায়ারের আন্ডারে ছিল দুটো প্রদেশ, দুটো অঞ্চল, যেটা হচ্ছে লম্বার্ড। ভেনেশিয়া আর এটা লম্বার্ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে নিচে স্পেনের দিকে, স্পেনের আন্ডারে ছিল হচ্ছে দুটি প্রদেশ, যেটা ছিল সিসিলি, আর উপরে ছিল হচ্ছে নরমান্ডি। আচ্ছা আচ্ছা। নরমান্ডি। এই যে চারটে প্রদেশ, আর সেন্ট্রালে ছিল হচ্ছে পোপ দেশের দ্বারা শাসিত রোম 5টা। যেটা অর্থাৎ পোপের, হ্যাঁ। ইটালির কিন্তু মাত্র দুটো অঞ্চল তাদের মানে স্বশাসনে ছিল। স্বশাসনে ছিল, আর বাকি 5টা অঞ্চলই কিন্তু বাইরে ছিল। হুম হুম হুম। তো এক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে হচ্ছে যে ক্যাভো নামের একজন হচ্ছে চিফ মিনিস্টার অফ ইটালি। উনি ক্যাভোর হচ্ছে বা ক্যাভো। ক্যাভো বলতে পারি। উনি হচ্ছে মানে স্প্যানিশ মানে ফ্রেঞ্চ ভাষা অনেক ভালো জানতেন, আবার কূটনৈতিক দক্ষতা ওনারও খুব বেশি ছিল। উনি হচ্ছে ফ্রান্সের সাথে হচ্ছে চুক্তি করে তাদের সহায়তা নিয়ে অস্ট্রিয়ান এম্পায়ার থেকে লম্বার্ডি আর হচ্ছে ভেনেশিয়াকে দখল মুক্ত করার, করেন। হ্যাঁ, দখল মুক্ত করে। এটার ঘটনা হচ্ছে 1859 সালে। আচ্ছা আচ্ছা। 1800 যদি দেখি 1860। মানে এই ইতালির ইউনিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ইতালিকে অস্ট্রিয়ার সঙ্গে বেশ কয়েকটা সংঘর্ষে জড়িত হয়েছিল মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, অবশ্য সংঘর্ষের পরেই তো হচ্ছে 1859 সালে তারা হচ্ছে অস্ট্রিয়ান এম্পায়ারকে পরাজিত করে তারা হচ্ছে দখল করে। এরপরে হচ্ছে 1860 সালে 60 বা 61 সালের দিকে মোটামুটি গিয়ে ইতালি একটা ইউনিফিকেশন হয়ে যায়। Unification হয়। 61 সালের দিকে। হ্যাঁ হ্যাঁ তা এটার কি জাতীয়তাবাদের আর কোনো ক্ষেত্রে ব্যবহারিক ফলাফল আছে কিনা? হ্যাঁ, এই ব্রিটেনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। ব্রিটেনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাই যে 1707 সালে যেটা দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন হয়েছিল, তার দ্বারা হচ্ছে স্কটল্যান্ড হচ্ছে একীভূত হলো। 1801 সালে আবার হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড হচ্ছে যুক্ত হলো, অর্থাৎ টোটাল মানে ব্রিটেন প্রতিষ্ঠা হলো আর কি। আচ্ছা সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে ইউরোপে জাতীয়তাবাদের বিকাশ, উৎস বিকাশ এবং এর কয়েকটি ক্ষেত্রে এই জাতীয়তাবাদের ব্যবহারিক ফলাফলটা আমরা দেখতে পেলাম। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।